গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আজ শুনবেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজ থেকে হিমু এবং একটি রাশিয়ান পরী। আজ এ প্রথম পর্ব। গল্পের ভূমিকায় প্রথমে লিখেছেন, আমাদের কালচারে অনুরোধে ঢেকে গেলার ব্যাপারটা আছে। লেখালেখি জীবনের শুরুতে প্রচুর ঢেকে গিলেছি, শেষের দিকে এসে রাইস মিল গেলা শুরু করেছি। হিমু এবং একটি রাশিয়ান পরী তার উদাহরণ। বছরে আমি একটাই হিমু লিখি। বিশ্বকাপ বাংলাদেশে হচ্ছে বলে দুজন হিমু। একজন মাঠে বসে খেলা দেখবে, অন্যজন পথে পথে হাঁটবে। হুমায়ুন আহমেদ, নুহাসপল্লী। গল্পটি শুরু করছি। মাজেদা খালা গলা নামিয়ে প্রায় ফিসফিস করে বললেন, পরী দেখবি? আমি বললাম, কীরকম পরী? ডানা কাটা পরী। আমি বললাম, ডানা কাটার ঘা শুকিয়েছে নাকি ঘা এখনো আছে? শরীরে ঘা নিয়ে ঘুরছে এমন পরী দেখব না। মাজেদা খালা বিরক্ত মুখে বললেন, তুই কি সহজভাবে কোনো কথা বলতে পারিস না? ডানা কাটা পরী দেখতে চাস কি চাস না? হ্যাঁ কিংবা না বল। ডানাওয়ালা কিংবা ডানা কাটা কোনো ধরনের পরী আমার দেখতে ইচ্ছে করছে না। খালাকে খুশি করার জন্য হ্যাঁ সূচক মাথা নাড়লাম। খালা আমার সামনে 3R সাইজের একটা ছবি রেখে বললেন, এই দেখ, ডানা কাটা পরী। আমি দেখলাম গোফওয়ালা এক পরীর ছবি। তার মাথার চুল ব্রাশের মতো ছোট করে কাটা, চাইনিজ কাটের হলুদ রঙের একটা শার্ট তার গায়ে, শার্টের নিচে নীল রঙের হাফ প্যান্ট, পরীর হাতে টেনিস র্যাকেট। কপালে ঘাম দেখে মনে হলো টেনিস খেলে এসেছে। খালা বললেন, কেমন দেখলি? আমি বললাম, ভালো। গোফওয়ালা পরীর কথা আগে শুনিনি, ছবি দেখে ভালো লাগলো। ফ্রেঞ্চ কাট দাড়ি থাকলে আরও ভালো লাগতো। খালা গলার স্বর আবারও খাদে নামিয়ে বললেন, ছেলে না, এ মেয়ে। গোফ লাগিয়ে ছেলে সেজেছে। তার আসল ছবি দেখলে মাথা ঘুরে সোফায় কাত হয়ে পড়ে যাবি। 10 মিনিট উঠতে পারবি না, বুক ধরফরানি রোগ হয়ে যাবে। এই দেখ আসল ছবি। এখন বল, এই মেয়ে যদি পরী না হয় তাহলে পরীকে? আমি বললাম, হুম। শুধু হুঁ বললি? সুন্দর একটা কথা বল। আমি বললাম, কে বলে শারদ শশী মুখের তুলা, পদনখে পড়ে আছে তার কতগুলো। এর মানে কি? এর মানে হলো শরৎ রাতের চাঁদও এই মুখের তুলনা হবে না। শরতের পূর্ণচন্দ্র পড়ে থাকবে এই তরুণীর পায়ের নখের কাছে। বাহ, তুই বানিয়েছিস? কবি ভারতচন্দ্র লিখেছেন, রূপবতী মেয়ে দেখলে ওনার মাথা ঠিক থাকতো না। নিজে বিয়ে করেছিলেন এক তর্কা রাক্ষসীকে, ধুমসি আলুর বস্তা, গাত্রবর্ণ পাতিল কালো, দুটা দাঁত খরগোশের মতো সবসময় ঠোঁটের বাইরে। ভারতবাবু এই মেয়েকে বিয়ে করলো কেন? মহিলার উচ্চ বংশ বলে বিয়ে করেছিলেন। কবিরা আবার বংশের দিকে দুর্বল। রাক্ষসের কথা বাদ দে, এলিতা মেয়েটাকে বিয়ে করবি? ধান্দাবাজি না, এক কথা জবাব দে, হ্যাঁ না কি না। পরীর নাম এলিতা? হুম। বাবা মা রাশিয়ান, এলিতা জন্মসূত্রে আমেরিকান। ফটোগ্রাফির ওপর কোর্স করেছে, বাংলাদেশে আসছে স্টিল ছবি তুলতে। নাম দ্য ফুড। ঢাকায় আসবে ডিসেম্বরের শেষ সপ্তাহে। তুই হবি তার গাইড। আমি তো ইংরেজিই জানি না, গাইড হব কিভাবে? খালা বললেন, ওই মেয়ে টিচার রেখে বাংলা শিখে তারপর আসছে। ওর যা করে সিরিয়াসলি করে, তোর মতো অকারণে রাস্তায় খালি পায়ে হাঁটে না। বাংলাদেশে আসবে তাই বাংলা শিখেছে। তার চায়না যাওয়ার প্রোগ্রাম থাকলে চাইনিজ শিখত, রাশিয়ান ভাষা সে জানে। আমি বললাম, ভাষাবিদ পণ্ডিত পড়ে বিয়ে করা বিপজ্জনক। তারপর তুমি যখন বলছো বিয়ে করব, বিয়ে কি
মেয়ে ঢাকায় পৌঁছার পরপরই হবে? মেয়ে জানে যে আমাকে বিয়ে করছে? মেয়ে কিছুই জানে না। তুই সারাক্ষণ মেয়ের সঙ্গে থাকবি। তোর উদ্ভট উদ্ভট কথাবার্তা শুনে মেয়ে তোর প্রেমে পড়ে যাবে। প্রেম একটু গাঢ় হলেই আমি কাজে ডেকে বিয়ে দিয়ে দিব। তুই মেয়ের হাত ধরে চলে যাবি আমেরিকা। তোর একটা গতি হয়ে যাবে। এখন বুঝেছিস আমার প্ল্যান? এই মেয়ের সঙ্গে তুমি জুটলে কিভাবে? ইন্টারনেটে। এলিতা আমার ফেসবুক ফ্রেন্ড। তার বয়স 21। তার একটাই দুঃখ, এখনো নাকি সে কোনো বুদ্ধিমান ছেলে দেখেনি। তার কাছে পুরুষ মানেই গাধা। ছেলে সেজেছে কেন? বাংলাদেশে আসবে, এই জন্য ছেলে সেজেছে। ছেলে সেজেই আসবে। যতদিন থাকবে ছেলে সেজেই থাকবে। সে এক নিউজে শুনেছে গরিব দেশে সাদা চামড়ার মেয়ের একা যাওয়া মানেই গ্যাং রেপড হওয়া। এলিতা ভেজিটেরিয়ান। সকালে কি নাস্তা খায় জানিস? 3টা কাঁচা ওকরা। ওকরা কি জিনিস? ওকরা হলো ঢ্যাঁড়স। দুপুরে কি খায়? অর্ধেকটা কাঁচা লাউ। হিমু, ফাজলামি বন্ধ। আমি এই মেয়েটার বিষয়ে সিরিয়াস। আমি চাই তুইও সিরিয়াস হবি। তোদের দুজনের বিষয়টা মাথায় কিভাবে এসেছে জানিস? স্বপ্নে পেয়েছ? ও আল্লাহ, সত্যি তো? কিভাবে বললি? আসলেই স্বপ্নে পেয়েছি। এলিতা যখন জানলো সে ঢাকায় আসছে, তখনই স্বপ্নটা দেখলাম। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছি, হাতে গল্পের বই। গল্প পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি, তখন স্বপ্নটা দেখলাম। একটা ঘোড়ার গাড়িতে করে তোরা দুজন যাচ্ছিস, পেছনে ব্যান্ড পার্টি, তোর পরনে স্যুটটাই। এলিতার পাশে তোকে মোটেই বেমানান লাগছে না, সুন্দর লাগছে। এলিতা পরেছে লাল জামদানি, তোর গলার টাইটা লাল। আমি খালাকে থামিয়ে দিয়ে বললাম, স্যুট লাল, টাই কোথায় পাবো? খালা বললেন, ড্রেস নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তোর খালুর স্যুটটাই আমি আলাদা করে রেখেছি। মাপে হবে না, একটু 19-20 হবে, কারো চোখে পড়বে না। আমার সামনে পর তো দেখি। টাইয়ের নট বাঁধতে পারিস? না। আমি বেঁধে দিচ্ছি, শিখে নে। এখন পড়তে হবে? হ্যাঁ, তোর খালু বাসায় ফেরার আগেই স্যুটটাই নিয়ে বিদায় হয়ে যা। এখন থেকে সারাক্ষণ স্যুটটাই পরে থাকবি, নয়তো আসল দিনে ঝামেলায় পড়বি, গা কুটকুট করবে। টাই গলায় ফাঁসের মতো লাগবে। স্যুটটাই পরলাম। খালা বললেন, কোটটা সামান্য লুজ ফিটিং হয়েছে, এটাই ভালো। আজকাল লুজ ফিটিং নিয়ে চল। যা, আয়নার সামনে দাঁড়িয়ে দেখ তোকে কি সুন্দর মানিয়েছে। তোর চেহারা যে এত সুন্দর, আগে খেয়াল করিনি। আমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখি নকল হিমু। আয়নার হিমুকে মনে হচ্ছে এই হিমু ব্রিফকেস নিয়ে ঘুরে। সে বিরাট ধান্দাবাজ, সন্ধ্যাবেলা ক্লাবে যায়, বোতল খায়। খালা বললেন, নিজেকে দেখে তো মুক্ত হয়ে গেছিস। পুরুষ মানুষকে বেশিক্ষণ আয়নায় নিজেকে দেখতে হয় না, চরিত্র খারাপ হয়। এখন জুতা পর। জুতা ফিট করে কিনা দেখি। অনেক চেষ্টা করেও জুতা পায়ে ঢুকানো গেল না। মোজা সহ মোজা ছাড়া নানানভাবে চেষ্টা করা হলো। খালা বললেন, টাকা দিচ্ছি 1 জোড়া, জুতা কিনে নিবি। ব্ল্যাক শু কিনবি, নিচে গাড়ি আছে। গাড়ি নিয়ে তোর খালুর এই স্যান্ডেলটা পরে চলে যা। জুতার দোকানে গাড়ি থেকে নামবি। কিছুক্ষণ স্যান্ডেল পরা থাকলে কিছু হবে না। আমি গাড়ি এবং স্যান্ডেল ছাড়াই বের হলাম। হিমুর কিছুটা আমার মধ্যে থাকুক, স্যুট টাইয়ের সঙ্গে খালি পা। ঢাকা শহর বদলে গেছে। কিভাবে বদলেছে, কতটুকু বদলেছে? ঢাকা শহরের চলমান মানুষ এখন কেউ কারোর দিকে তাকায় না। আমি আধ ঘন্টার উপর স্যুট পরে খালি পায়ে হাঁটছি, কেউ বিষয়টা ধরতে পারছে না। কেউ আমার পায়ের দিকে তাকাচ্ছেই না। ঢাকা শহরেই মুচি সম্প্রদায় বলে এক সম্প্রদায় ছিল। তারা প্রথমে তাকাতো পায়ের দিকে, পায়ের জুতা স্যান্ডেলের অবস্থা দেখত, তারপর তাকাতো মুখের দিকে। জুতা ওয়ান টাইম আইটেম হয়েছে বলে মুচি সম্প্রদায় বিলুপ্ত। জুতার দিকে তাকিয়ে থাকার কেউ নেই।
ঢাকা শহরে মানুষের বিস্মিত হবার ক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। দুজন আমাকে আপাদমস্তক দেখেছে। একজন দেখে হাই তুলল, দ্বিতীয়জন পানির পিক ফেলে উদাস হয়ে গেল। তবে শিশুদের মধ্যে বিস্মিত হবার ক্ষমতা কিছুটা এখনো আছে। স্কুল ফেরত এক বালিকা অনেক ঝামেলা করে তার মার দৃষ্টি আমার খালি পায়ের দিকে ফেরালো। বিড়বিড় করে কিছু বলল। মা ধমক দিয়ে তাকে নিয়ে চলে যাচ্ছে। বালিকা যাবে না, কাজেই আমি এগিয়ে গেলাম। আন্তরিক ভঙ্গিতে বললাম, খুকি, তোমার কি খবর? মেয়েটা সামাজিকতার ধার দিয়ে গেল না, অবাক হয়ে বলল, আপনার পায়ে জুতা নেই কেন? আমি বললাম, আমি জুতা আবিষ্কারের আগের মানুষ বলে পায়ে জুতা নেই। মেয়ের মা তার হাত ধরে হ্যাচকা টান দিয়ে বললেন, তানিজা, চল তো। তানিজা বলল, খালি পায়ে হাঁটলে অসুখ হয়, আমার টিচার বলেছেন। আমি বললাম, তানিজা, তাকিয়ে দেখো, ঢাকা শহরের বেশিরভাগ ভিক্ষুক খালি পায়ে হাঁটে, এদের অসুখ হয় না। মেয়ের মা আমার দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, প্লিজ, আমাদের বিরক্ত করবেন না। আমি বললাম, বিরক্ত করছি না, গল্প করছি। আপনি আমাকে দেখে ভয় পাচ্ছেন কেন? আপনার কি ধারণা আপনার মেয়েকে আমি ছিনিয়ে নিয়ে যাব? তারপর টেলিফোন করে বলবো, তানিজাকে ফেরত পেতে হলে 50 লক্ষ টাকা নিয়ে সন্ধ্যার পর আজিমপুর গেরস্থানের কাছে চলে আসবেন। র্যাব বা পুলিশে খবর দিলে মেয়েকে জীবিত পাবেন না। কেন আপনি অকারণে কথা বলে যাচ্ছেন? কেন আমাদের বিরক্ত করছেন? আপনার সমস্যা কি? আমার একটাই সমস্যা, পায়ে জুতা নেই, স্যুটটাই পরে খালি পায়ে হাঁটছি, এছাড়া কোনো সমস্যা নেই। তানিজার টিচার আবার বলেছেন খালি পায়ে হাঁটলে অসুখ হয়, এটা নিয়েও সামান্য টেনশনে আছি। মেয়ের মা মেয়েকে নিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন, আমিও তাদের পেছনে পেছনে যাচ্ছি। একটা খেলা শুরু হয়েছে, খেলাটার শেষ দেখা দরকার। রান করি বা না করি ক্রিজে টিকে থাকতে হবে। আশরাফুলের মতো শূন্য রানে আউট হওয়া চলবে না। মহিলা কয়েকবারই চেষ্টা করলেন রিক্সা ঠিক করতে, কোনো রিক্সা রাজি হলো না। মহিলা হাত উঁচিয়ে দাঁড়িয়ে আছেন, একের পর এক ইয়েলো ক্যাব তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, থামাচ্ছে না। মহিলা হাঁটা শুরু করেছেন, আমিও তাদের সঙ্গে হাঁটছি। তানিজা মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে ফিক করে হাসছে, আমি তার হাসি ফেরত দিচ্ছি। হাসাহাসির সময় মেয়ের মা বাঘিনীর লুক দিচ্ছেন। সাধারণ বাঘিনী না, আহত বাঘিনী, যে কোনো সময় আমার উপর ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। আমি তাদের পেছনে পেছনে কলাবাগানের গলির ভিতরে ঢুকে গেলাম। মহিলা নিজের বাড়ির সামনে চলে এসেছেন বলে স্বস্তি ফিরে পেয়েছেন। আতঙ্কে চেহারা কালো হয়ে গিয়েছিল, চেহারায় কিছুটা জেল্লা ফিরে এসেছে। তিনি বাড়ির গেটে হাত রাখতে রাখতে বললেন, অনেক যন্ত্রণা করেছেন, আর কত, এখন যান। আমি বললাম, একজোড়া স্পেয়ার জুতা কি আপনাদের হবে? জুতা পরে চলে যেতাম। তানিজা বলল, বাবার অনেকগুলো জুতা আছে, আপনি নিয়ে যান। তানিজার মা ঠাস করে মেয়ের গালে চড় দিয়ে তাকে নিয়ে বাড়িতে ঢুকে গেলেন, ধরাম করে দরজা বন্ধ করে দিলেন। আমি গেট ধরে দাঁড়িয়ে রইলাম। মহিলা কি করবেন বুঝতে পারছি না। স্বামীকে খবর দিবেন, পুলিশকে খবর দিবেন, বিরাট ক্যাচাল শুরু হবে। খারাপ কি, আমি তো এখনো ক্রিজে আছি। দরজা বন্ধ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার মধ্যেও আনন্দ আছে। বাড়ির ভেতরে মানুষদের টেনশনে ফেলার আনন্দ। মানুষের স্বভাবই হচ্ছে অন্যদের টেনশনে ফেলে সে আনন্দ পায়। সৃষ্টিকর্তাও আমাদের টেনশনে ফেলে আনন্দ পান বলেই মানবজাতি সারাক্ষণ টেনশনে থাকে। মানুষের মহত্তম গুণের একটি নাম কৌতূহল। জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্যের মূলে আছে মানুষের অপার কৌতূহল। ঢাকা শহরের মানুষরা এই মহৎ গুণের অধিকারী। তবে এই মহৎ গুণের কারণে জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্যে তাদের কিছু যে হয়েছে তা না। ঢাকা শহরের মানুষের কৌতূহল ক্ষুদ্র গণ্ডিতে
আবদ্ধ। গরমের সময় কেউ যখন শশা খায় তখন তাকে ঘিরে 50 জন মানুষ দাঁড়িয়ে থেকে শশা খাওয়া দেখে। আখের রস বের করা যন্ত্র ঘিরেও 40-45 জন কৌতূহলী মানুষ সবসময় দেখা যায়। শ্রমিকরা যখন রাস্তা খুঁড়ে পাইপ বসায় তখন শখানেক মানুষকে রাস্তার দুপাশে বসে থাকতে দেখা যায়। কৌতূহলের কারণেই আমাকে ঘিরে 25-30 জন মানুষ দাঁড়িয়ে গেল। কৌতূহলী মানুষরা সংঘবদ্ধভাবে থাকে এবং তাদের একজন লিডার থাকে। এখানকার লিডারের মাথায় বাউলদের মতো লম্বা চুল। তিনি ঘন ঘন মাথা ঝাঁকাচ্ছেন, বাতাসে তার বাবরি চুল নাচছে। অত্যন্ত বলশালী মানুষ, পাঞ্জাবি পরা, পাঞ্জাবির মতো হাতা গোটানো, দেখে মনে হয় ঘষাঘষির জন্য প্রস্তুত। তিনি আমার কাছে এসে বললেন, ভাই সাহেব, অনেকক্ষণ আপনি বাড়ির গেট ধরে দাঁড়িয়ে আছেন, ঘটনা কি বলুন তো? কোনো সমস্যা? আমার নাম এ আলম। আমি বললাম, এই বাড়ির একটা বাচ্চা মেয়ের নাম তানিজা। সে তার বাবার একজোড়া জুতা আমাকে দিবে বলেছিল। জুতার জন্য দাঁড়িয়ে আছি, জুতা দিচ্ছে না। আলম আমার খালি পায়ের দিকে তাকালেন, মনে হচ্ছে তিনি মর্মাহত। ক্ষুব্ধ গলায় বললেন, জুতা দিবে না? এটা কেমন কথা? অবশ্য জুতা দিতে হবে। তিনি মাথার বাবরি চুলে একটা বড় ধরনের ঝাঁকি দিয়ে জনতার উদ্দেশ্যে তেজি গলায় বললেন, দেখুন কি অবিচার, একটা লোক খালি পায়ে দাঁড়িয়ে আছে, তাকে জুতা দিচ্ছে না। কৌতূহলী জনতাকে জুতা দিচ্ছে না শুনে মর্মাহত বলে মনে হলো। তারা বলল, জুতা দিতে হবে, জুতা না দিয়ে পার পাওয়া যাবে না। আধ ঘন্টার মাথায় 150 মতো লোক জমে গেল। গলির রাস্তা বন্ধ হয়ে গেল। জনতার মধ্যে একদলকে মনে হচ্ছে জঙ্গি ভাবাপন্ন। তারা একটু পর পর হুঙ্কার দিচ্ছে, জুতা দে, জুতা দে, জুতা না দিলে বাড়ি জ্বালায় দিমু। এর মধ্যে অনেক ঝামেলা করে সাদা রঙের প্রায় নতুন একটা প্রাইভেট কার ঢুকেছে। ড্রাইভার কয়েকবার হর্ন দিতেই জঙ্গি জনতা গ্রুপ খেপে গেল। প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেওয়া হলো। ড্রাইভার দরজা খুলে পালাতে যাচ্ছিল, দৌড়ে তাকে ধরা হলো। মেরে আধমোড়া করে জ্বলন্ত গাড়ির পাশে শুয়ে রাখা হলো। আলম সাহেব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ক্ষুদ্র ভাষণ দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাপাক বলেছেন, মা সাবেরিনা, অর্থাৎ ধৈর্য ধারণ করুন। আপনারা অস্থির হবেন না, ধৈর্য ধারণ করুন। আমি নিজে ওই বাড়িতে যাচ্ছি, তাদেরকে অতি ভদ্রভাবে জুতা দিতে বলবো। যদি জুতা না দেয় তাহলে আমরা হার্ড লাইনে যাব। আমরা দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। এর মধ্যে একটা লাল রঙের গাড়িকে গলির মোড়ে দেখা গেল। যদিও জনতা ধর করে ছুটে গেল, ড্রাইভার অতি বুদ্ধিমান, গাড়ি ঘুরিয়ে নিমিষে পালিয়ে গেল। 3 জোড়া জুতা পাওয়া গেছে। এর মধ্যে ব্রাউন জুতা জোড়া ভালো ফিটিং হলো। আমি জুতা পরে গলি থেকে বের হয়ে পড়লাম। আমার ধারণা ঘটনা আরো অনেক দূর গড়াবে। একটা ইউলো ক্যাব কবজা করা হয়েছে। আগুন ধরানোর চেষ্টা চলছে। জাগ্রত জনতা আশেপাশের বেশ কয়েকটা বাড়ির দরজা ধাক্কাচ্ছে এবং স্লোগান দিচ্ছে, জুতা দে, জুতা দে। গলি থেকে বের হওয়ার মুখে দেখি পুলিশের এবং র্যাবের গাড়ি গলিতে ঢুকছে। এই 2 গাড়ির পেছনে ভো ভো শব্দ করে অ্যাম্বুলেন্সও যাচ্ছে। পরদিন সকালে 2 হাতে হাত করা বাঁধা অবস্থায় আলম সাহেবের ছবি ছাপা হলো। দুর্ধর্ষ জুতা সন্ত্রাসী আলম আটক, নিজস্ব প্রতিবেদক। কলাবাগানের গলিতে সন্ত্রাসী আলমকে আটক করা হয়েছে। সে তার দলবল নিয়ে জুতা সংগ্রহ অভিযানে নেমেছিল। প্রথমে সে গৃহকর্তা বা গৃহকর্ত্রীর কাছে ভদ্র ভাষায় জুতা চাইত। জুতা না দিলে বা জুতা দিতে দেরি হলে তার দল শুরু করত তাণ্ডব। তার দলের হাতে 2টি প্রাইভেট কার ভস্মীভূত হয়েছে। প্রাইভেট কারের আরোহীরা নিজেদের পায়ে জুতা খুলে দিতে রাজি না হওয়ায় এই কাণ্ড। সন্ত্রাসী আলমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে মুখ খুলছে না, বারবার বলছে, নসিব, সবই নসিব। ঘটনায় নসিব নামধারী কেউ যুক্ত কিনা
তাও অনুসন্ধান করা হচ্ছে। অনেকেই ধারণা করছেন জুতার সংগ্রহ অভিযানের পেছনে জুতা বিক্রেতাদের হাত আছে। তারা জুতা কৃত্রিম সংকট তৈরির চেষ্টায় আছে। বাংলাদেশ পাদুকা বিক্রেতা সমিতির সভাপতি হাজী চাঁদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভদ্র ভাষায় প্রতিবেদকের সঙ্গে বাদানুবাদ শুরু করেন। এক পর্যায়ে বলে ওঠেন, পুত, তোরে আমি জুতা খিলায় দিমু। প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার কাছ থেকে এমন ব্যবহার কখনো আশা করা যায় না। বিষয়টার আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি। একটি চৈনিক প্রবাদ আছে, তুমি কাউকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিতে চেষ্টা করো যেন সে খাদ থেকে উঠতে না পারে। এই প্রবাদের ব্যাখ্যা হলো, খাদ থেকে উঠতে পারলে সে প্রতিশোধ নিবে, তাকে সেই সুযোগ না দেওয়া। আলম জুতা সন্ত্রাসী হিসেবে এখন থানা হাজতে। চৈনিক প্রবাদ অনুসারে আমার চেষ্টা করা উচিত যেন তিনি জামিনে বের হতে না পারেন। চৈনিক প্রবাদ আমাদের জন্য খাটে না। আমাদের প্রবাদ হচ্ছে, কাউকে খাদে ফেলতে হলে তুমি নিজে তা করবে না, অন্যকে দিয়ে করাবে। খাদে পড়ে যাওয়া ব্যক্তির প্রতি প্রচুর সহানুভূতি দেখাবে, যার সাহায্যে তুমি অসহায় মানুষটিকে খাদে ফেলেছ। এক পর্যায়ে তার নাম তুমি প্রকাশ করে তাকেও বিপদে ফেলবে। সব শেষে মানব চরিত্রের অবক্ষয় নিয়ে হা হুতাশ করবে। দৈনিক পত্রিকায় চিঠি লিখবে, চিঠির শিরোনাম দেশ আজ কোথায় যাচ্ছে। দেশের বিখ্যাত কবিদের কবিতার শিরোনামে ব্যবহার করলে চিঠি সহজে ছাপা হবে। উদাহরণ, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। আমি ঠিক করলাম যে জুতা জোড়া নিয়ে এত কাণ্ড, সেই জুতা জোড়া আলমকে দিয়ে আসব। পুলিশ ইচ্ছা করলে জুতা জোড়া আলামত হিসেবে ব্যবহার করতে পারে। স্যুট টাই পরে খালি পায়ে তৈরি হলাম। খালু সাহেবের প্যান্টের পকেটে হাত দিয়ে খানিকটা চমকালাম। প্যান্টের পকেটে মানি ব্যাগ, বেশ কিছু হাজার টাকার নোট দেখা যাচ্ছে। সবুজ নোটও কিছু আছে, আমেরিকান ডলার, নানান ধরনের কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ভিসা জাতীয় হাবিজাবি, কিছু কাগজপত্র ক্লিপ দিয়ে আটকানো, নিশ্চয়ই অতি জরুরি। মানিব্যাগ হারিয়েছে এই খবর খালু সাহেবের এর মধ্যে জেনে ফেলার কথা। বাসায় নিশ্চয়ই ভূমিকম্প শুরু হয়ে গেছে। খালু সাহেব হাইপার টেনশনের রোগী। আমি নিশ্চিত তিনি বিছানায় পড়ে গেছেন এবং তার মাথায় পানি ঢালা হচ্ছে। খবর নেবার জন্য মাজেদা খালাকে টেলিফোন করলাম। খালা কাঁদো কাঁদো গলায় বললেন, তোর খালুর মানিব্যাগ পকেটমার হয়েছে। বলো কি, টাকা পয়সা কি পরিমাণ ছিল? টাকা পয়সা নিয়ে তোর খালুর মাথা ব্যথা না, জরুরি একটা টেলিফোন নাম্বার লেখা ছিল। ওই নম্বরটা হারানোতেই সে অস্থির। কার নাম্বার? কার নাম্বার সে বলছে না। নাম্বার মোবাইল ফোনে সেভ করা যায়, এই নাম্বার সেভ করা নেই কেন? আমি কিভাবে বলবো? আমি গলা নামিয়ে বললাম, খালু সাহেবের কোনো গোপন বান্ধবীর নাম্বার না তো? পাগলের মতো কথা বলছিস কেন? এই বয়সে তার আবার গোপন বান্ধবী কি? খালা, একটা চীনা প্রবাদ আছে, বিড়াল, কাক এবং বৃদ্ধ পুরুষ এই 3 শ্রেণীকে বিশ্বাস করবে না। চাইনিজরা মোক্ষম মোক্ষম প্রবাদ বের করেছে, কোনোটাই ফেলনা না। খালা হতভম্ব গলায় বললেন, কি বলছিস তুই? তোর কথাবার্তা শুনে তো আমার হাত পা কাঁপা শুরু হয়েছে। আমি কি তোর খালুকে চেপে ধরবো? হাইপার টেনশনের রোগী বেশি চাপাচাপি করা ঠিক হবে না। মানিব্যাগ উদ্ধার হোক, তারপর টেলিফোন রহস্যের জট খোলা হবে। মানিব্যাগ উদ্ধার হবে কিভাবে? দোয়া কালাম পড়তে থাকো। বাসায় নিয়ামুল কোরআন আছে না? সেখানে দেখো হারানো জিনিস ফেরত পাবার দোয়া আছে, এক মনে পড়তে থাকো। হিমু, তুই তো আমাকে বিরাট টেনশনে ফেলে দিলি। তুই এক্ষুনি বাসায় আয়। এখন আসতে পারবো না, থানা হাজতে যেতে হবে। জুতা সন্ত্রাসী আলমকে পুরোপুরি বিধ্বস্ত মনে হলো। এক চোখে কালশিটা পড়েছে, অন্যটে টকটকে লাল, সেখান থেকে পানি পড়ছে। তিনি মেঝেতে পা ছড়িয়ে হাজতের দেয়ালে হেলান দিয়ে বসে আছেন, বিড়বিড় করছেন। নিশ্চয়ই কোনো দোয়া কালাম পড়ছেন। মসজিদ এবং থানা হাজত হলো এক মনে আল্লাহকে ডাকার জায়গা। আমি হাজতের লোহার শিকের ওপাশ থেকে বললাম, আলম ভাই কেমন আছেন?
তিনি চমকে তাকালেন, তবে আমাকে চিনতে পারলেন না। ঝামেলার সময় দেখা মানুষকে ঝামেলা মুক্ত অবস্থায় বেশিরভাগ সময় চেনা যায় না। আমি বললাম, মেরে তো দেখে আপনাকে তক্তা বানিয়ে ফেলেছে। আপনি কে? আমার নাম হিমু। আমি এসেছি আলামত জমা দিতে। জুতা জোড়া এনেছি। আপনাকে কোর্টে তুললে আলামত লাগবে। ওসি সাহেব কি বলেছেন? আপনাকে কোর্টে তোলা হবে নাকি কয়েক দফা ডলা দিয়ে ছেড়ে দেবে? আলম হতাশ গলায় বললেন, ওসি সাহেব 10,000 টাকা চেয়েছেন। টাকা দিলে মামলা কোর্টে উঠবে না। আমি 10,000 টাকা কই পাবো? দুটো প্রাইভেট টিউশনি করে মাসে 2,500 টাকা পাই। পত্রপত্রিকায় ছবি ছাপা হয়ে গেছে। টিউশনিও তো এখন থাকবে না। আমি বললাম, না থাকারই কথা। সন্ত্রাসীকে কে শিক্ষক হিসেবে রাখবে? উন্নত মানের সন্ত্রাসী হলে একটা কথা ছিল, জুতা সন্ত্রাসী। কি বিপদে পড়লাম দেখেন। রাতে কিছু খাই নাই, সকালেও না। টাকা দিলে এরা খানা এনে দেয়। টাকা নাই, খানাও নাই। আমি বললাম, মশার কামড় খাচ্ছেন না? মশা এবং ছাড় পোকা কামড়ালে ক্ষুধা কমে, বৈজ্ঞানিক সত্য। পাঞ্জাবিটা খুলে রাখুন, ভালো মতো মশা কামড়াক। কম্বল বিছিয়ে শুয়ে পড়ুন, ছাড় পোকা চলে আসবে। আপনাকে চেনা চেনা লাগছে। আপনার পরিচয়? আমি সেই লোক যার জন্য আপনি জুতা সন্ত্রাসী হয়েছেন। আলম অবাক হয়ে বলল, আপনি আলামত নিয়ে এসেছেন? জি। আলামতের অভাবে পুলিশের বেশিরভাগ মামলা হয় নড়বড়ে। আমাদের উচিত পুলিশকে সাহায্য করা। আলম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আজীব দুনিয়া। পোশাকের যে আলাদা ইজ্জত আছে, এটা কবি শেখ সাদি বুঝিয়েছিলেন। রাজসভাতে রদ্দি জামা কাপড় পরে গিয়েছিলেন বলে তাকে সবার পেছনে বসিয়ে রাখা হয়েছিল। তিনি পরের দিন জরির ঝালর দেয়া পোশাকে উপস্থিত হলেন। তাকে সমাদরে প্রথম সারিতে বসানো হলো। মনের দুঃখে তিনি লিখলেন, রাজসভাতে এসেছিলাম, বসতে দিলে পিছে, সাগর জলের সুক্ত ভাসে, মুক্তা থাকে নিচে। আমার স্যুটটাই দেখে ওসি সাহেব বিভ্রান্ত হলেন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, স্যার বসুন। আমি বসতে বসতে বললাম, ভালো আছেন? ওসি সাহেব হ্যাঁ সূচক মাথা নাড়তে গিয়ে আমার খালি পায়ের দিকে তাকালেন। তার ভ্রু কুঁচকে গেল। তিনি কিছু জিজ্ঞেস করার আগেই আমি বললাম, জুতা পায়ে নেই, কিন্তু আমার সঙ্গে আছে। এটা ব্রাউন পেপার ব্যাগে। দেখতে চান? আপনার সমস্যা কি? আমি বললাম, সমস্যা আমার না, সমস্যা দেশের। জুতা সন্ত্রাসী নামে নতুন সন্ত্রাসী গ্রুপ বের হয়েছে। এরা ভয়ঙ্কর হয়ে উঠলে দেখা যাবে শুধু জুতা নিচ্ছে না, জুতার সঙ্গে পায়ের পাতা কেটে নিচ্ছে। মনে করুন আপনার বুট জুতা জোড়া নিয়ে গেল, বুটের ভেতর আপনার পায়ের পাতা। ওসি সাহেব বললেন, আপনার কথাবার্তা অত্যন্ত এলোমেলো। কি জন্য এসেছেন বলুন। আমি হাসি মুখে বললাম, হাজতে আলম নামে একজন বসে আছে। শুনলাম 10,000 টাকা ঘুষ দিতে হবে। আপনারা ঘুষটা কি ক্রেডিট কার্ডে নেবেন? আমার কাছে ভিসা, আমেরিকান এক্সপ্রেস দুই আছে। ওসি সাহেব পলকহীন চোখে তাকিয়ে রইলেন। আমি বললাম, আপনাদের ঘুষ গ্রহণ কর্মকাণ্ড আরও আধুনিক করা উচিত। থানার দরজাতে লেখা থাকবে, ভিসা কার্ড, আমেরিকান কার্ডে ঘুষ লেনদেন করা যাবে। ভালো কথা, ঘুষের উপর কি ভ্যাট আছে? ওসি সাহেব তিক্ত গলায় বললেন, এতক্ষণ আপনাকে চিনতে পারিনি, এখন চিনেছি। আপনি হিমু। স্যুটটায়ের ঢংটা কি জন্যে? আপনি কি জানেন পুলিশকে ঘুষ সাধারণ অপরাধে আপনাকে হাজতে ঢুকাতে পারি? আমি বললাম, জানি। আবার এও জানি, চালে সামান্য ভুল করলে আপনি চলে যাবেন খাগড়াছড়িতে। স্ট্যান্ড রিলিজ। সেখানে নতুন সমস্যা দেখা দিয়েছে, বুনো হাতি। থানাওয়ালারা সব রাতে থানা ফেলে হাতির ভয়ে গাছে উঠে বসে থাকে। ঘুষখোর অফিসাররা মানসিকভাবে দুর্বল থাকে। হাতি দেখলেই তারা হাত পা ছেড়ে দেয়, ধুপ্পুস করে পাকা ফলের মতো গাছ থেকে মাটিতে পড়ে যায়।
ওসি সাহেব, আপনি অতি দুর্বল মনের একজন মানুষ। আমাকে হাজতে ঢোকানোর সাহস আপনি সঞ্চয় করতে পারছেন না। আমার সঙ্গে আপনি আপনি করে কথা বলছেন। বিশিষ্ট কেউ আমার পেছনে আছে এই ধারণা আপনার মধ্যে বদ্ধমূল হয়ে গেছে। চা খাবো। ওসি সাহেব, চা খাওয়ান তো। ওসি সাহেবের হাতে কাঠ পেন্সিল। তিনি পেন্সিল দিয়ে টেবিলে ঠক ঠক করছেন। মনের অস্থিরতার পেন্সিলে প্রকাশ বলা যেতে পারে। তিনি আমার বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন এখনো বোঝা যাচ্ছে না। দুর্বল মনের মানুষের প্রধান ত্রুটি সিদ্ধান্তহীনতা। তবে তিনি যেভাবে দাঁত দিয়ে ঠোঁট কামড়াচ্ছেন তাতে মনে হয় 24 ঘন্টা হাজতে থাকতে হতে পারে। তিনি হাতের পেন্সিল টেবিলে নামাতে নামাতে বললেন, দুধ চা খাবেন না রং চা? দুধ চা। উইথ সুগার? জি। প্রচুর হাঁটাহাঁটি করি তো, টাইপ 2 ডায়াবেটিস এখনো আমাকে ধরতে পারেনি। ওসি সাহেব পেন্সিল দিয়ে ইশারা করলেন। চায়ের কাপে চামচ নাড়ার মতো করলেন। গম্ভীর গলায় বললেন, চা খেয়ে সুবোধ বালকের মতো হাজতে ঢুকে পড়বেন। আপনাকে অস্ত্র আইনে গ্রেফতার করা হলো। আমি বললাম, অস্ত্র কোথায়? ওসি সাহেব বললেন, আমাদের কাছে কিছু অস্ত্র, গুলি, জর্দার কোটা মজুদ থাকে। যাদের চোখ খারাপ, চোখে শুধু ঘুঘু দেখে, ফাঁদ দেখতে পায় না, তাদের জন্য এই ব্যবস্থা। অস্ত্র আইনে গ্রেফতার করে উদ্ধার করা অস্ত্র আলামত হিসেবে জমা দেওয়া হয়। পত্রিকায় ছবিওতে ছেপে দেন? না, আমরা সবসময় ছবি ছাপি না। কাগজওয়ালাদের ইনভলভ করলে সমস্যা বেশি হয়। ছবিটা ছাপা হলে ভালো লাগতো। আমার স্যুটটায় পরা কোনো ছবি নাই। ওসি সাহেব আমার দিকে তাকিয়ে আছেন। ভাবভঙ্গিতে মনে হচ্ছে কঠিন কোনো কথা বলতে চান। কথা মাথায় আসছে না। চা চলে এসেছে। পেন্সিলের ইশারা ভালো হয়নি। দুধ চা চেয়েছিলাম, এসেছে রং চা। আমি চায়ে চুমুক দিয়ে তৃপ্তির ভান করে বললাম, ওসি সাহেব, একটা ধাঁধার জবাব দিতে পারবেন? জবাব দিতে পারলে পুরস্কার আছে। ধাঁধাটা হলো, মুরগির দাঁত কয়টা? ওসি সাহেব খোদ টাইপ শব্দ করলেন। হঠাৎ করেই তার মুখ রক্তশূন্য হয়ে গেল। নিশ্চয়ই ঘটনা কোনো ব্যাখ্যা আছে, কোনো এক সময় পরিষ্কার হবে। আমি হাজতে আলমের পাশে গিয়ে বসলাম। হতভম্ব আলমকে বললাম, আলামত জমা দিতে গিয়ে ধরা খেয়েছি। অস্ত্র আইনে মামলা হবে। 7-8 বছর জেলের লাপসি খেতে হতে পারে। জেলের বাবুর্চি কেমন কে জানে। আলম বিড়বিড় করে বলল, কি সর্বনাশ। আমি বললাম, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা অর্থহীন। পদার্থবিদরা বলা শুরু করেছেন আজকাল এবং পরশু আসলে একই সময়। নাস্তা কি খাবেন বলুন, আপনার নাস্তার ব্যবস্থা করি। গরম পরোটা, কলিজা ভুনা খাবেন? থানার পাশে পাশে ভালো রেস্টুরেন্ট থাকে। হাজুদিরা ভালো খেতে পছন্দ করে। আলম বলল, আপনার সঙ্গে টাকা আছে? আছে। 1 প্যাকেট সিগারেট আনিয়ে দেন, সিগারেটই খাবো। ব্যবস্থা করছি। হাজতে এই প্রথম? জি। আনন্দের সময় কাটানোর ব্যবস্থা করে দিচ্ছি। সামনে যে দেয়ালটা দেখছেন, মনে করুন এটা একটা 29 ইঞ্চি কালার টিভি। টিভিতে বাংলাদেশ নিউজিল্যান্ড ক্রিকেট খেলা দেখাচ্ছে। আরাম করে খেলা দেখুন। ভাই সাহেব, এইসব কি বলেন? আপনার তো মাথায় সমস্যা আছে। সমস্যা আমাদের সবার মাথায় আছে। যাই হোক, দেয়ালে টিভি দেখার চেষ্টা চালিয়ে যান। মনোসংযোগ করুন। আপনি পারবেন। আমি এর মধ্যে নাস্তা, সিগারেটের ব্যবস্থা করছি। আলম মাথা চুলকাতে চুলকাতে বলল, আজকাল এবং পরশু আসলে একই সময়? ব্যাপারটা বুঝলাম না, যদি বুঝিয়ে বলেন। আমি বললাম, যারা এই কথা বলছেন তারা নিজেরাও বুঝতে পারছেন না, আমি কি বুঝাবো? এসব উচ্চ চিন্তা বাদ দিয়ে টিভি দেখুন। হাজুদি সব মিলিয়ে আমরা 3 জন। একজন বালক হাজতি, বয়স 12-13 বেশি হবে না, নাম কাদের। আমরা 3জনেই গভীর আগ্রহে কালিঝুলি মাখা শূন্য দেয়ালের দিকে তাকিয়ে আছি। বালক হাজুদির উৎসাহ সবচেয়ে বেশি। সে চোখের পলকও ফেলছে না, হা করে তাকিয়ে মাঝে মাঝে গা ঝাড়া দিয়ে উঠছে। সেন্ট্রিদের একজন অবাক হয়ে বলল, আপনারা কি দেখেন?
বালক হাজতি বলল, টিভিতে বাংলাদেশ নিউজিল্যান্ড খেলা দেখি। টিভি কই? ওই তো টিভি। ডিস্টার্ব দিন না তো, ইচ্ছা হইলে খেলা দেখেন। হাজতিটা টিভিতে খেলা দেখছে, এই খবর নিশ্চয়ই ওসি সাহেবের কাছে পৌঁছেছে। তাকেও একবার দেখলাম পেন্সিল হাতে উকি দিয়ে যেতে। এই ভদ্রলোক পেন্সিল ছাড়া চলতেই পারেন না বলে মনে হচ্ছে। দুর্ধর্ষ আসামি ধরার সময় পিস্তলের মতো পেন্সিল তাক করেন কিনা কে জানে। কিছুক্ষণের মধ্যেই আমার ডাক পড়ল। ওসি সাহেব খবর দিয়েছেন, আমি বলে পাঠালাম খেলার মাঝখানে উঠে আসতে পারবো না, লাঞ্চ ব্রেকে আসবো। হাই টেনশনের খেলা। ওসি সাহেব এবং আমি মুখোমুখি বসে আছি। তিনি যথারীতি হাতে পেন্সিল নাচাচ্ছেন আর চোখে আমাকে মাঝে মাঝে দেখছেন। বুঝতে পারছি আমাকে নিয়ে কোনো হিসাব নিকাশ হচ্ছে। কি বলে কথা শুরু করবেন বুঝতে পারছেন না বলে সময় নিচ্ছেন। আমি আলোচনা শুরু করলাম। আন্তরিক ভঙ্গিতে বললাম, স্যার, আপনি কি লক্ষ্য করেছেন পেন্সিল সবসময় আটতল বিশিষ্ট হয়, গোল হয় না? কারণটা জানেন? না, বলবো? ওসি সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। আমি তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করে বললাম, আটতলের কারণে পেন্সিল সহজে টেবিল থেকে গড়িয়ে পড়ে না। আপনার কাছ থেকে বিরাট জ্ঞান লাভ করলাম। আপাতত মুখ বন্ধ করুন। প্রশ্ন করলে জবাব দিবেন। অবশ্যই জবাব দেব। একটাই অনুরোধ, কঠিন প্রশ্ন করবেন না। সায়েন্স বাদ, আমি বিজ্ঞানে দুর্বল। পৃথিবীর ওজন কত জিজ্ঞেস করলে বলতে পারবো না। অ্যাটম বোমা কে আবিষ্কার করেছেন তাও বলতে পারবো না। শুনলাম হাজুদিদের নিয়ে টিভি দেখছিলেন। ঠিকই শুনেছেন, বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলা। না দেখে পারছি না। আজ যাই করেন, পুলিশের সঙ্গে ফাজলামি করবেন না। পুলিশের সঙ্গে কোনো ফাজলামি তো করছি না, দেয়ালের সঙ্গে করছি। আমি আপনার বিষয়ে খবর নিয়েছি, আপনিও তো ধুরন্ধর একজন মানুষ। ধুরন্ধর কিভাবে টাইট করতে হয় আমি জানি। জানলে টাইট করে দিন। তবে একটা কথা আপনাকে না বলে পারছি না, যে টাইট করে সে একই সময় নিজে লুজ হয়। আপনি আমাকে যতটা টাইট করবেন নিজে ঠিক ততটাই লুজ হবেন। এটা বিজ্ঞানের সূত্র। বিজ্ঞানের সূত্র? আমাকে বিজ্ঞান শেখান? আপনাকে কিভাবে বিজ্ঞান শেখাবো? আমি আগেই স্বীকার করেছি আমি সায়েন্সে দুর্বল। তবে নিউটনের সূত্রে আছে, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আপনি আমাকে টাইট দিলে নিউটনের সূত্র অনুসারে আপনাকে লুজ হতে হবে, অর্থাৎ আপনার ব্রেইনের নাট বল্টু লুজ হতে থাকবে। দু একটা খুলেও পড়ে যাবে। একদিন দেখা যাবে পেন্সিল হাতে পথে পথে ঘুরছেন, যাকেই দেখছেন তার সঙ্গে পেন্সিলের ইশারায় কথা বলছেন। সবাইকে জিজ্ঞেস করছেন, মুরগির কি দাঁত আছে? কেউ আপনার প্রশ্ন বুঝতে পারছে না বলে জবাব দিতে পারছে না। ওসি সাহেব থমথমে গলায় বললেন, বারবার মুরগির দাঁতে প্রশ্ন আসছে কেন? এই ধাঁধাটা আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, জবাব দিতে পারেননি বলে আবার মুরগির দাঁত চলে এসেছে। চা খাবেন? খাবো, দুধ চা চিনি সহ। দয়া করে পেন্সিলে অর্ডার দেবেন না, আপনার পেন্সিলের অর্ডার কেউ বুঝতে পারে না। চা চলে এসেছে, এবার কোনো ভুল হয়নি, চা ঠিক আছে। আলাদা পিঁড়ি চেয়ে 4-5টা বামুন সিঙ্গারা, একসঙ্গে 5-6টা মুখে দেওয়া যায়। আমি চাই চুমুক দিয়ে বললাম, আপনাকে কি আমি ছোট্ট একটা গল্প বলতে পারি? না, চা খান, সিঙ্গারা খান, গল্প বলতে হবে না। হুজুগে বাঙালি নিয়ে একটা রসিকতা করতে যাচ্ছিলাম। এই রসিকতা থেকে বোঝা যাবে আপনি আসল পুলিশ অফিসার নাকি ভেজাল। রসিকতা শুনে আপনি যদি শব্দ করে হাসেন তাহলে আপনি ভেজাল। আসল পুলিশ অফিসার কখনো জোকস শুনে হাসে না। গল্প বলুন, শুনি। ওসি সাহেব মুখের চামড়া আরো শক্ত করতে চাচ্ছেন, পারছেন না। গল্প শোনার লোভ তার মধ্যে কাজ করছে। হুজুগের এই গল্প আমি অনেকের সঙ্গে করেছি। যারা শুনেছে তারা সবাই হো হো করে হেসেছে, শুধু পুলিশ অফিসাররা কেউ হাসেনি। আমি গল্প শুরু করলাম। এক ভদ্রলোক মতিঝিলে কাজ করেন। 70 তলায় তার অফিস।
একদিন তিনি মন দিয়ে ফাইল দেখছেন, তখন হন্তদন্ত হয়ে তার রুমে পিয়ন ঢুকে উত্তেজিত গলায় বলল, স্যার, খবর শুনেছেন? আপনার স্ত্রী তো আপনার গাড়ির ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেছেন। ভদ্রলোক চূড়ান্ত অপমানিত বোধ করে জানালা খুলে লাফ দিলেন। লাফ দেবার সঙ্গে সঙ্গে তার মনে হলো, আরে, আমার তো গাড়িই নাই, ড্রাইভারের প্রসঙ্গ আসছে কেন? কংক্রিটের মেঝেতে আছড়ে পড়ার আগ মুহূর্তে মনে হলো, আরে, আমি তো এখনো বিয়েই করিনি। ওসি সাহেব শব্দ করে হেসে উঠলেন। অনেক কষ্টে হাসি থামালেন। আমি বললাম, ভাই, আপনি তো ভেজাল পুলিশ অফিসার। ওসি সাহেব বললেন, আমি বাংলাদেশ পুলিশ মেডেল পাওয়া অফিসার, এখন পর্যন্ত 1 টাকা ঘুষ খাইনি। এই জন্যই তো আপনি ভেজাল। ওসি সাহেব হাতের পেন্সিল নামিয়ে হাই তুলতে তুলতে বললেন, একটা কাগজে আপনার নাম ঠিকানা লিখে চলে যান। ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, ছেড়ে দিচ্ছি। আমি যাব না। যাবেন না মানে? আমার সঙ্গে আরও যে 2 জন আছে তাদেরকে না নিয়ে যাব না। আমি একজন রাশিয়ান পরে বিয়ে করতে যাচ্ছি। আমার লোকবল নাই, এরা থাকলে নানানভাবে সাহায্য করবে। গায়ে হলুদের ব্যাপার আছে, মেয়ের বাড়িতে মাছ পাঠাতে হবে। বিয়েতে আপনি উপস্থিত থাকলে আমি খুবই খুশি হব, স্যার। ওসি সাহেব হাতের পেন্সিল নামিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সন্ধ্যার দিকে আমরা 3 জনই ছাড়া পেলাম। আলম এবং বালক হাজতি কাদের আমার মেসে থাকতে এলো। কাদের ঘোষণা করলো সে বাকি জীবন আমার সঙ্গে থাকবে, আমার সেবা করবে, গা হাত পা টিপে দেবে। আলম এই জাতীয় কোনো কথা বললেন না, তবে তিনি জানালেন যে মেস বাড়িতে থাকবেন সেখানে তার মুখ দেখানোর অবস্থা নেই। মেসে অনেক টাকা বাকিও পড়েছে। কাজেই আপনারা শুনছিলেন হিমু সিরিজ থেকে হুমায়ুন আহমেদের লেখা হিমু এবং একজন রাশিয়ান পরী। আজ ছিল এর প্রথম পর্ব। আমার এই গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন অনেক গল্প পাঠ করা হয়েছে, আশা করছি আপনাদের কাছে সেগুলো ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। ধন্যবাদ।